প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এই করোনাকালে আমরা অনলাইন ক্লাসে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখানে এসেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস পর্যবেক্ষণ করার চেষ্টা করো। আজকে আমি নবম দশম শ্রেণীতে বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টটি সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সাবজেক্টের একাদশতম অধ্যায় হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এই অধ্যায়টি সম্পর্কে আমি কিছু বলতে এখানে এসেছি। জাতীয় সম্পদ মাঝখানে ও আছে, তারপর অর্থনৈতিক ব্যবস্থা। এখানে দেখা যাচ্ছে জাতীয় সম্পদ একটি বিষয় আর একটি অর্থনৈতিক ব্যবস্থা। কোনো দেশ সমৃদ্ধ কিনা এটা আমরা কেমন করে জানতে পারবো? আমরা জানতে পারবো সে দেশের সম্পদের প্রকৃতি এবং পরিমাণের উপর, অর্থাৎ সম্পদ, সেই দেশ কি কতটুকু সম্পদশালী। আমরা সম্পদ সম্পর্কে আলোকপাত করার আগে সম্পদকে কেন্দ্র করে একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, বিভিন্ন প্রক্রিয়া, ভোগ বন্টন, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত পণ্যের বন্টন প্রক্রিয়া, ভোগ বন্টন, এগুলোকে কেন্দ্র করে কোনো দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে সেটি হলো সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা। আমরা যদি আরও একটু অন্য বিস্তারিতভাবে বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, উৎপাদনের উপাদান সমূহের সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদিত সম্পদের বন্টন প্রক্রিয়া, ভোগ প্রক্রিয়া, দেশের অর্থনৈতিক নিয়ম নীতি আইনগত কাঠামোর আওতায় যে পদ্ধতিতে পরিচালিত হয়, সম্পাদিত হয়, সেই ব্যবস্থাটিকেই আমরা অর্থনীতি বলে বিবেচনা করতে পারি। এখন আমরা এই সম্পদ সম্পর্কে একটা আলোকপাত করতে চাই। সম্পদ সম্পর্কে আলোকপাত করতে গেলে আমাদের সম্পদের কতগুলো বৈশিষ্ট্য জানা দরকার। অর্থাৎ আমরা কোনো দ্রব্যকে বা কোনো পণ্যকে সম্পদ বলবো কি না, সেইটা কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, 1 নম্বর, তারা উপযোগিতা। 2 নম্বর হচ্ছে অপ্রাচুর্য। 3 নম্বর হলো হস্তান্তরযোগ্যতা। 4 নম্বর হচ্ছে বাহ্যিকতা। তাহলে সম্পদের এই 4টি পয়েন্ট হলো সম্পদের বৈশিষ্ট্য। এগুলো যদি কোনো দ্রব্যের মধ্যে দেখা যায় তখন আমরা সেই দ্রব্যটিকে সম্পদ হিসাবে আখ্যায়িত করতে পারি। এখন উপযোগিতা কি? উপযোগিতা হচ্ছে কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা। অর্থাৎ আমি খাদ্য খাই, কি কারণে?
আমি ক্ষুধা নিবারণ করার জন্য খাদ্য খাই। এই ক্ষুধা নিবারণ করাটাই হলো খাদ্যের উপযোগিতা। তারপরে আমার যদি জ্বর হয় তখন আমি কি করি, ডাক্তার সাধারণত প্যারাসিটামল দিয়ে থাকে। প্যারাসিটামলের উপযোগিতা কি, জ্বর সারিয়ে দেওয়া, উপশম করা। অনুরূপভাবে আমরা বলতে পারি, কাপড়ের উদাহরণ দিতে পারি, পোশাক পরিচ্ছদ। কাপড়ের উপযোগিতা কি, কাপড় পরিধান করলে আমাদের লজ্জা নিবারণ হয়, শীত নিবারণ হয়। এই শীত নিবারণ, লজ্জা নিবারণটাই হচ্ছে উপযোগিতা। আশা করি শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা উপযোগিতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। এবার আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করতে চাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অপ্রাচুর্য, অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতা থাকতে হবে। চাহিদার তুলনায় সরবরাহের পরিমাণ কম থাকতে হবে। চাহিদার তুলনায় সম্পদের পরিমাণ যদি কম থাকে সেটাকে আমরা বলি অপ্রাচুর্য। তখন অপ্রাচুর্য হলে, সম্পদের অপ্রাচুর্য হলে তখন ক্রেতা বা ভোক্তারি সেই দ্রব্যটি মূল্য দিয়ে কিনবে। অর্থাৎ সম্পদের মূল্য থাকতে হবে, অর্থাৎ সম্পদের কি দাম থাকতে হবে, প্রাইস, যেটাকে ইংরেজি বলি প্রাইস। তারপরে তৃতীয় বিষয়টি হলো হস্তান্তরযোগ্যতা। সম্পদের অবশ্যই হস্তান্তরযোগ্য হতে হবে, মানে এক হাত থেকে অন্য হাতে যেতে হবে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে। অর্থাৎ ক্রেতা থাকতে হবে, বিক্রেতা থাকতে হবে, ভোগকারী থাকতে হবে, ভোগ গ্রহণকারী থাকতে হবে, তারপরে সেই দ্রব্যটার বিক্রেতা থাকতে হবে, ক্রেতা থাকতে হবে। অর্থাৎ মালিকানার পরিবর্তন হতে হবে। এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়, মালিকানার পরিবর্তন হয়, অর্থাৎ স্বত্বাধিকারের পরিবর্তন হয়। এই বিষয়টি হলো হস্তান্তরযোগ্যতা। বাহ্যিকতা, সম্পদটাকে দৃশ্যমান হতে হবে, সম্পদটা যেন দেখা যায়, সম্পদটা যেন দেখা যায়, অর্থাৎ দৃশ্যমান হতে হবে। যেমন আমি চাল ক্রয় করলাম, তাহলে চালটা দেখা যাচ্ছে, এটা দৃশ্যমান। যেমন আমি প্যারাসিটামল ক্রয় করলাম, প্যারাসিটামলটা ওষুধ, ওটা দৃশ্যমান দেখা যাচ্ছে, সেই জন্য বাহ্যিকতা থাকতে হবে। এগুলো হলো সম্পদের মূল বৈশিষ্ট্য। তাছাড়াও অনেক ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। চাহিদা উপযোগিতা প্রাচুর্য থাকলেও অনেক সময় দেখা যায় হস্তান্তরযোগ্যতা নাই, বাহ্যিকতা নাই। তখন আমরা কি সেটিকে সম্পদ বলবো? সাধারণত অর্থনীতির অর্থে সেটিকে সম্পদ বলবো না। যেমন নির্মল বাতাস, অফুরন্ত বাতাস, এই বাতাস থেকে আমরা কী করে অক্সিজেন গ্রহণ করি? আমরা যখন বিচরণ করি, আমাদের বেঁচে থাকার জন্য বাতাস দরকার। বাতাসের প্রাচুর্যতা আছে, উপযোগিতা আছে, আমরা অক্সিজেন পাচ্ছি, কিন্তু এটা হস্তান্তরযোগ্য করা যায় না, এটা দেখা যায় না। এই জন্য এটি সম্পদ হিসাবে আমরা বিবেচনা করব না। আরও একটি বিষয় থাকতে পারে, যেমন একজন ভালো স্বাস্থ্যের অধিকারী, তার স্বাস্থ্য হস্তান্তর করা যায় না। আবার স্বাস্থ্য একটা সম্পদ, স্বাস্থ্য উপযোগিতা আছে। স্বাস্থ্য থাকলে শক্তি ভালো থাকে, মন ভালো থাকে। স্বাস্থ্য থাকলে সুস্থ দেহে সুস্থ মন বসবাস করে। ভালো স্বাস্থ্যের জন্য সুস্থ মন, ভালো স্বাস্থ্যে সুস্থ মন থাকে। সুস্থ মন থাকলে পড়াশোনায় মনোযোগ হয়, অন্য কর্মক্ষেত্রে মনোযোগী হওয়া যায়। তাহলে ভালো স্বাস্থ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি অপ্রাচুর্য। স্বাস্থ্যবান লোকের সীমাবদ্ধতা আছে, তাই বলে এটিকে আমরা সম্পদ বলবো না। কিন্তু ওই স্বাস্থ্য যদি বিশেষভাবে ব্যবহার হয়, যেমন বডি বিল্ডার, এরা যদি স্বাস্থ্যটা প্রদর্শন করে অর্থ উপার্জন করে, তাহলে সেটিকে আমরা সম্পদ হিসাবে আখ্যায়িত করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা সম্পদের সম্পর্কে একটি ধারণা পেয়েছ। এখন আমরা আলোচনা করতে চাই
সম্পদের শ্রেণী বিভাগ। সাধারণত আমরা সম্পদকে 5টি ভাগে ভাগ করতে পারি, ভাগ করে থাকি। এগুলো এই 5টি ভাগ হচ্ছে, প্রথমটি হচ্ছে ব্যক্তিগত, দুই নম্বর হচ্ছে একান্ত ব্যক্তিগত, 3 নম্বর হচ্ছে সমষ্টিগত, 4 নম্বর হলো জাতীয়, 5 নম্বর হলো আন্তর্জাতিক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম সম্পদকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হলো ব্যক্তিগত। ব্যক্তিগত সম্পদ বলতে ব্যক্তির নিজস্ব সম্পত্তি, ব্যক্তি মালিকানাধীন, যেমন তার জমি থাকতে পারে, দালান ঘর থাকতে পারে, অর্থ সম্পদ থাকতে পারে, তার ব্যক্তিগত পুকুর থাকতে পারে, ব্যক্তিগত জলাশয় থাকতে পারে, ব্যক্তিগত যন্ত্রপাতি ইকুইপমেন্ট থাকতে পারে। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, যেমন কম্পিউটার থাকতে পারে, মোবাইল ফোন থাকতে পারে, এগুলো ব্যক্তিগত সম্পত্তি। তারপর আসতেছে একান্ত ব্যক্তিগত। একান্ত ব্যক্তিগত একটি বিশেষ ধরনের সম্পদ, যেমন ব্যক্তির বিশেষ প্রতিভা, গুণ, এটা সবার ভিতরে দৃশ্যমান না। এটা ব্যক্তি টু ব্যক্তি ভিন্ন হয়, একজনের মধ্যে দেখা যায়, আরেকজনের মধ্যে দেখা যায়। সেটাকে আমরা বলি ব্যক্তিগত দক্ষতা বলতে পারি, ব্যক্তিগত প্রতিভা বলতে পারি। তাহলে তারপর আসতেছে সমষ্টিগত। ব্যক্তিগত ও একান্ত এই দুটার সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হলো সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত এটাকে আমরা কিরকম সমষ্টিগত সম্পদ, যেমন আমার ব্যক্তিগত সম্পদ, তারপরে একান্ত ব্যক্তি, এই দুটার সমন্বয় করে আমরা সমষ্টি, এই দুটো তো আগেই আলোচনা করেছি, এই দুটার সমন্বয়ে আমরা সমষ্টিগত সম্পত্তি পেয়ে থাকি। এখন ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত আর সমষ্টিগত এই 3টা সম্পদ মিলে হয় জাতীয় সম্পদ। যেমন জাতীয় সম্পদ কেমন, এটা সরকার নিয়ন্ত্রণ করে থাকে জাতীয় সম্পদ, যেমন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, এই সমস্ত প্রতিষ্ঠান। আরও হতে পারে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল, রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানবন্দর, রেল স্টেশন, রেল সিস্টেম, লঞ্চ সিস্টেম, এগুলো হলো জাতীয় সম্পদ। তারপরে আমাদের জাতীয় সম্পদ হতে পারে ভূমির উপরিস্থিত এবং ভূমির অভ্যন্তরস্থ যে সমস্ত সম্পদ রয়েছে, যেমন কয়লা খনি, গ্যাস খনি, গ্যাস মাটির নিচে থাকে, তেল মাটির নিচে থাকে, কয়লা মাটির নিচে থাকে। আবার ভূমির উপরে থাকতে পারে বন, জলাশয়, সমুদ্র, এই
জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে বন, নদ নদী, এগুলো আমরা বলে থাকি জাতীয় সম্পদ। তারপর আস্তে আস্তে আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদে যেমন সমুদ্র, এটা সব দেশেরই সমান অধিকার থাকে। সমুদ্র, সাগর, মহাসাগর, এগুলো হলো আন্তর্জাতিক সম্পদ। তাহলে আমরা সম্পদের শ্রেণী বিভাগ সম্পর্কে কিছুটা ধারণা দিলাম তোমাদেরকে। এরপরে আমরা আসবো এই সম্পদের উৎস। আমরা জানি এই জাতীয় সম্পদ দুটো উৎস থেকে গ্রহণ করা যায়। এই দুটো উৎস আমি একটু বোর্ডে লেখার চেষ্টা করছি। একটি হলো প্রকৃতি প্রদত্ত, আরেকটি হলো মানব সৃষ্টি। প্রকৃতি প্রদত্ত যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, ভূমির উপরে থাকতে পারে, আবার ভূ অভ্যন্তরের ভিতরে থাকতে পারে। ভূমির অভ্যন্তরে কি থাকে? জলাশয়, তারপরে বন, নদ নদী, ভূমি, এগুলো। তারপরে মানব সৃষ্ট, মানুষ তার মেধা, শ্রম, মূলধন এগুলো ব্যবহার করে প্রকৃতি প্রদত্ত সম্পদকে যখন রূপান্তর করে অন্য সম্পদের পরিণত করে, সেটাকে আমরা বলি মানব সৃষ্ট সম্পদ। যেমন আমরা বলতে পারি গাছ থেকে কাঠ তৈরি করলাম, আবার কাঠ থেকে চেয়ার তৈরি করলাম, এবং এই চেয়ার তৈরি করতে গেলে কী লাগবে? শ্রমিক লাগবে। শ্রমিক কী করবে? তার মজুরি দিবে, তার শ্রম দিবে। এবং এই চেয়ারটি তৈরি করতে গেলে প্রযুক্তি লাগবে, যন্ত্রপাতি লাগবে, হাতুড়ি, বাটাল, করাত। আবার এখানে মূলধন বিনিয়োগ করতে হবে, এই হাতুড়ি বাটাল কিনতে হবে, শ্রমিক এর জন্য মূলধন বিনিয়োগ করতে হবে। আবার এগুলোকে সমন্বিত করার জন্য উদ্যোক্তা থাকতে হবে, যাকে আমরা সংগঠক। তাহলে বোঝা গেল জাতীয় সম্পদের উৎস হলো দুটি, একটি হল প্রকৃতি প্রদত্ত, আর একটা হলো মানব সৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমি নবম দশম শ্রেণীতে বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্টটির 71তম অধ্যায় সম্পর্কে কিছু আলোকপাত করলাম। সে 71তম অধ্যায়টির শিরোনাম ছিল জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা। আমার মনে হয় তোমরা জাতীয় সম্পদ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ, এবং অর্থনৈতিক ব্যবস্থা সেইভাবে ব্যাপকভাবে আলোচনা করতে পারি নাই। তারপরে শুধু এইটুকু ধারণা দিচ্ছি, উৎপাদনের উপকরণ হলো 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উপাদান সমূহ ব্যবহার করে পণ্য উৎপাদিত দ্রব্যসমূহ উৎপাদিত সম্পদের বন্টন প্রক্রিয়া, ভোগ প্রক্রিয়া, রাষ্ট্রের যে কাঠামো, যে ব্যবস্থায় সম্পাদিত হয়, পরিচালিত হয়, সেটিই হলো অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে বোঝা গেল অর্থনৈতিক ব্যবস্থা কি? এটা রাষ্ট্রেরও একটা নিয়ম থাকবে, একটা ব্যবস্থাপনা থাকবে। সেই নিয়ম এবং ব্যবস্থাপনার মধ্যে থেকে
উৎপাদনের উপকরণসমূহের ব্যবহার করে সম্পদ উৎপাদন করতে হবে এবং সেই সম্পদের সেই সম্পদের বন্টন প্রক্রিয়া যেতে হবে, তারপরে সেটি ভোগ করতে হবে। এই সার্বিক ব্যবস্থাপনাই হচ্ছে অর্থনীতি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ অর্থনীতি ব্যবস্থা কী। আজকে এই পর্যন্তই আমি আমার ক্লাস শেষ করছি। তার আগে তোমার বিদায় নেওয়ার আগে তোমাদেরকে আমি একটু উপদেশ দিতে চাই। সেটি হলো, করোনাকাল চলছে, এই সময়টা আমাদের জন্য দুর্যোগপূর্ণ একটি পরিবেশ। এই দুর্যোগপূর্ণ পরিবেশে আমাদেরকে খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিছু সময় পরপর সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে, মাস্ক পরে চলতে হবে, যত সম্ভব বাড়িতে অবস্থান করতে হবে, অনলাইনের ক্লাসগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, পাঠ্য বই ভালো করে পড়তে হবে। এগুলো তোমরা আশা করি অনুসরণ করলে আমি খুব খুশি হব। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য প্রত্যাশা করছি, তোমরা নিরাপদে থাকো।